হাসি মুখে বাঁচতে শেখায়। এখানেই আটকে যাচ্ছে। আমার থেকে বড় ইন্সপিরেশন কোথায় পাবে তুমি? আরে পালক, একেবারে পারফেক্ট। তোর থেকে বড় ইন্সপিরেশন তো চলে এলো মোম। মোমের গান তো পালকে সম্পূর্ণ করবে। আর মোমের থেকে পালক কখনো আলাদা হবে না। মোম পালক 26শে এপ্রিল থেকে প্রতিদিন রাত 8:30টায় সান বাংলায়। আচ্ছা, এক ঝটকা আপনার এই পরিবর্তন আমার কেমন অদ্ভুত লাগছে। আরে জেঠু বসুন বসুন, সব কথা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন নাকি? আমার মা আমাকে সবসময় বলে যে বাড়িতে যদি কেউ এসে না বসে চলে যায় সে বাড়িতে সন্তানের বিয়ে হয় না। আর আপনি তো জানেন জেঠু যে আমার বোন তো আস্তে আস্তে সুস্থ হচ্ছে, তার তো বিয়ে দিতে হবে তো নাকি? জেঠু নিন বসুন। রোহিত আমাকে কিচ্ছু বললো না, রাগ করলো না? তাহলে কি রোহিত আমার পরিস্থিতিটা বুঝতে পেরেছে? আরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো বলো তো? এই মিষ্টিটা ধরো। জেঠু এত ভালোবেসে আমাদের জন্য মিষ্টি এনেছেন, সবাই মিলে জমিয়ে খাবো। রোহিত, আহা, কি হলোটা কি? আরে তুমি এত অবাক হচ্ছ কেন? দাও জেঠুকে দাও, জেঠু মিষ্টি মুখ করুক। সরস্বতী তুমি ওনার মেয়ে সমান, আর ছেলে মেয়ে সফল হলে তো মা বাবার সবচেয়ে বেশি আনন্দ হয়। কি জেঠু, তাই তো? আপনি নিশ্চয়ই আমাদের জয় সত্যি সত্যি খুব আনন্দ পেয়েছে। নিশ্চয়ই সে আনন্দটাকে দুমড়ে মুচড়ে নষ্ট করে দিতে আপনি এখানে আসেননি। না 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 না, তা হবে না, তাই না? ওহো সরস্বতী, তুমি মুখ ছোট করে দাঁড়িয়ে আছো কেন? জেঠুকে মিষ্টি মুখ করাও। অনেকগুলো মিষ্টি আছে মনে হচ্ছে, তা 100-5 টাকার মিষ্টি তো হবেই। জানো তো সরস্বতী, নেক্সট টাইম আমি শ্বশুর বাড়িতে এই সেম মিষ্টি নিয়ে যাব। কিন্তু আপাতত তুমি জেঠুর জন্য প্লেটে করে 2টো মিষ্টি এনে দাও তো, যাও। জেঠু, আমরা তো গরিব মানুষ, তাই বাড়িতে সবসময় মিষ্টি থাকে না, কিন্তু আজকে এই আপনার হার আর আমাদের জেতার সাকসেস পার্টিটা এই মিষ্টি দিয়ে সেলিব্রেট করব। কি হলো ব্যাপারটা? খবরটা জানার পর যে রিয়াকশন হওয়ার কথা সেটা কেন হচ্ছে না? কি হলো জেঠু, কি ভাবছেন? আপনার এখানে আসার উদ্দেশ্যটা সফল হলো না? জেঠু তো কিছু বলছে না। তুমি কোন উদ্দেশ্যের কথা বলছো রোহিত? জেঠু হয়তো ভেবেছিলেন যে আমাকে না জানিয়ে তোমার দলিল ফেরত নিয়ে আসার খবর পেয়ে আমাদের মধ্যে দেওয়াল উঠে যাবে, তার জন্য জেঠু চুন সুরকি নিয়ে এসেছিলেন। কি জেঠু, তাই তো? অস্বীকার করছি না, তুমি ভীষণ বুদ্ধিমান, তাই আমার সামনে সরস্বতীকে তুমি কিচ্ছু বলবে না। তাই আমার এখন এখান থেকে চলে যাওয়াই উচিত। আমি গেলেই আগুনটা লাগবে। সরি রোহিত। অনু, তুমি এখন থেকে এত চিন্তা কেন করছো? বড়দা ওরকম মিষ্টির প্যাকেট হাতে নিয়ে তাড়াহুড়ো করে কোথায় চলে গেলেন বলো তো? আর যাওয়ার আগে ওরকম একটা কথা কেন বললেন? স্পোর্টসম্যান স্পিরিট, আতিথেয়তা করতে গেল না তো? দাদা কি হিসেবটা 2-2 4 করলো? প্রদ্যুতের থেকে বাড়ি কিনতে না পারা আর আমার ব্যাংক থেকে 20 লাখ টাকা তোলা, দুটো হিসেব মিলিয়ে দিল না তো? শেষদা কি হয়েছে? না 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 না, এটা হতে পারে না। আমি মনে হয় একটু বেশি ভেবে ফেলছি। আমি সরস্বতীকে কথা দিয়েছি
এসব কথা কেউ জানবে না। শেষদা, শেষদা কি হয়েছে? কিছু বলছো না কেন? হ্যাঁ, কি হয়েছে? না মানে ভাবছিলাম ওই অনু যেটা বললো, আমি জাস্ট ওটা নিয়ে ভাবছিলাম, বুঝলি? দাদা যদি সত্যি সত্যি ওই রোহিতকে বাহবা দিতে ওদের বাড়িতে যায়, তাহলে ওখানে কি ঘটনা ঘটতে পারে একবার ভেবে দেখেছিস? কি ঘটনা বুঝতে পারছো না? তোমরা কেউ আন্দাজ করতে পারছো না? তোমাদের কি এখনো সন্দেহ আছে নাকি? দেখো শেষদা, বড়দা মিষ্টি নিয়ে যে অ্যাটিটিউড নিয়ে গেল, আর ও যদি সত্যি সত্যি রোহিতের বাড়িতে যায়, তাহলে রোহিত আর সরস্বতীকে অপমান করা ছাড়া বড়দার আর কোনো অভিসন্ধি নেই। কোথায় গিয়েছিলে? আমি কোথায় যাব না যাব সেই কৈফিয়ত এখন থেকে তোমাকে দিতে হবে না। হ্যাঁ, দিতে হবে বই কি, অবশ্যই দিতে হবে। তাই বুঝি? তা শেষবাবুর এই হঠাৎ শোকজ নোটিসের কারণ? কারণ আছে। দেখো দাদা, এই যে তুমি কথায় কথায় বলো না যে তুমি তোমার মান সম্মান রক্ষা করার চেষ্টা করছো, ভালো কথা, কিন্তু আমাদের বাড়ির বাকি লোকজনের তোর মান সম্মান আছে নাকি? সেগুলো নিয়ে আমাদেরই ভাবতে হবে, কারণ তুমি তো আমাদের সম্মান নিয়ে ভাববে না। সেই জন্যই তোমায় বলতে হবে যে তুমি কোথায় গিয়েছিলে। বেশ, দেখো তোমাদের সঙ্গে তো এখন তেমন ভাবে কিছু শেয়ার করি না, অবশ্য শেয়ার করার মতো সম্পর্কও নেই। তবু তোমরা যখন মান সম্মানের কথা বলছো, তোমাদের দুশ্চিন্তা দূর করার জন্য বলছি, হ্যাঁ তোমরাই ঠিক ছিলে, আমি ভুল ছিলাম। আমি রোহিত সরস্বতীর কাছে হেরে গেছি। আমি হেরে গেছি। আমি দলিলটা কিনতে চেয়েছিলাম, কিন্তু কিনতে পারিনি, কারণ তার আগেই আমাদের সরস্বতী, মানে আমার এই একরত্তি মেয়েটা, মাত্র দুদিনের মধ্যে প্রায় 20 লাখ টাকা জোগাড় করে দলিলটা ছাড়িয়ে নিয়ে গেছে। ভাবা যায়? সত্যি বাবা, আমি না একেবারে গো হারা হেরে গেছি। আর তাই জন্য তো ওই মিষ্টি নিয়ে ওই বাড়িতে, কুটুম বাড়িতে গেলাম আর কি, ওই স্পোর্টসম্যান স্পিরিট দেখাতে। তাছাড়া দলিল ফিরে পাওয়ার জন্য রোহিতকে আন্তরিক অভিনন্দনও জানিয়ে এসেছি। ছি 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 দাদা, এই কথাগুলো সবার সামনে দাঁড়িয়ে তুমি আমার চোখে চোখ রেখে বলতে পারলে? তোমার বিন্দুমাত্র লজ্জা করছে না? কেন করবে? দুঃসংবাদ তো নয়, খুশির খবর। 1 মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। শেষদা, তুমি ব্যাংক থেকে যে টাকাটা তুলেছিলে, সেই টাকাটা তুলে তুমি সরস্বতীকে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, মানে দিয়েছিলাম, মানে দিতে বাধ্য হয়েছে প্রবল, এছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের কাছে। সরস্বতী একা, ওর একার পক্ষে কি করে সামলাবে ও বলতো? আর তাছাড়া রোহিত নেই বাড়িতে। শেষদা, আমি তো বুঝতে পারছি না, মানে রোহিতের হাতে 5 মাস সময় তো ছিল। না না অনু, ছিল না, সময় ছিল না। হ্যাঁ, রোহিত এখন কলকাতায় নেই। হ্যাঁ, আর এই সুযোগটা দাদা এনক্যাশ করার চেষ্টা করেছিল। ওই প্রদ্যুতের সাথে দেখা করেছিল, 1 কোটি টাকায় বাড়িটা কেনার ডিল হয়েছিল। হ্যাঁ, দাদা অনেকদিন ধরেই চেষ্টাটা করছিল, কিন্তু সুযোগটা এখন পেয়ে গেছে। যেহেতু রোহিত বোনকে নিয়ে চেন্নাই গেছে, তাই একটা ভালো কাজ করার জন্য যদি অল্প একটু মিথ্যের আশ্রয় নিতে হয়, তাহলে তাতে কোনো পাপ নেই। হ্যাঁ, আমি তোকে বলছি, তুই আমার থেকে টাকাটা নে, বাড়িটা বাঁচা। আচ্ছা শেষদা, এই কথাটা তুমি আমাদের আগে বলনি কেন? দেখ প্রবাল, আজ আমার মনে হয় যে একটু হলেও আমরা সবাই বুঝতে পেরেছি রোহিত ঠিক কি টাইপের ছেলে। ওর মধ্যে যে আত্মসম্মান বোধ আজকাল বড় তো দেখা যায় না রে। নাহলে ভাবতো
এত রকমের প্রবলেম, এত বড় সমস্যার মধ্যে দিয়ে ছেলেটা যাচ্ছে, কিন্তু তবু কারোর কাছে মাথা নিচু করেনি, কারোর কাছে হাত পাতেনি, এমনকি আমাদের কাছে এসেও সাহায্য চায়নি। যতটুকু করেছে, যা করতে পেরেছে, শুধুমাত্র নিজের ক্ষমতায় করেছে। তাই সরস্বতী চাইনি যে কোনোভাবে রোহিতের আত্মসম্মান বোধে আঘাত লাগে। আমিও সেই জন্য সরস্বতীকে প্রমিস করেছিলাম যে কোনোদিন যেটা ঘটেছে কোনোদিনও আমি কাউকে বলবো না, কেউ জানতে পারবে না। কিন্তু আজ এই লোকটার নোংরা আক্রমণের জন্য আমি বাধ্য হলাম আমার প্রমিসটা ভাঙতে, তোদেরকে সবকিছু জানাতে। আর সব কিছু জেনে শুনে ওদের সমস্যার মধ্যে ঢুকে মেয়েটাকে বাধ্য করি ওর বাবার কাছে টাকা ধার নিতে। আর রোহিত ফিরতে না ফিরতে হঠাৎ করে ওকে জানিয়ে দিলি। আরে এতে রোহিত রেগে যাবে না মেয়েটার উপরে? ও তুমি বুঝতে পারলে না? বুঝতে পারলে না বাবা? সেই সূক্ষ্ম চালটাই তো দিয়েছে তোমার বড় ছেলে। যখন হাজার চেষ্টা করেও ওদেরকে পথে নামাতে পারলো না, তখন ওদের ভালোবাসার সম্পর্কটাকে ভেঙে দিয়ে জিততে চাইছেন উনি, জিততে চাইছেন। প্রতিদিন তোর এই একটু একটু করে নিচে নামা আমার সহ্য হচ্ছে না। কিন্তু তুই তো আমার ছেলে, তোকে ফেলে দিতে পারি না। আমার বাবা হিসেবে এই অন্যায় দায় অস্বীকারও করতে পারি না। তুই আমার ছেলে, তুই তো আমাকে অস্বীকার করতে পারিস তো? আমাকে কোনো একটা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আয়, তাতে করে ওই নোংরা কালি আমার গায়ে ছিটবে না। প্রতিনিয়ত তোর এই নৃশংসতা আমায় দেখতে হবে না। দাদু তুমি প্লিজ শান্ত হও। বসে এদিকে এসো। দাদু বসো, শান্ত হও। দাদু ভাই আমি বাবা হিসেবে অপদার্থ, সেটা প্রমাণিত। কিন্তু এখনো যদি আমি মুখ না খুলি, তাহলে দাদু হিসেবে আমি অযোগ্য, সেটা আমি মানতে রাজি নই। বেঁচে থাকতে এই ছেলের জন্য আমি শান্তি পাবো না। এর চেয়ে বড় মরে যাওয়াই ভালো। মাঝে মধ্যে বড় বৌদির জন্য আমার খুব কষ্ট হয়। আমার সিরিয়াসলি খুব খারাপ লাগে বৌদির কথা ভাবতে। একজন মহিলা ভালোবাসার জন্য জীবনে অন্তত একটা প্রেমিক পুরুষ চায়। অথচ বড় বৌদিকে দেখো, সারাটা জীবন একটা প্রেমহীন পাথরকে ভালোবেসে লাইফটা কাটিয়ে দিল। তুমি শুধু প্রেমহীন নও দাদা, তুমি মনুষ্যত্বহীন। আমি যখনই ভাবি যে তোমার আর আমার দেহে একই রক্ত বইছে, আমার গাটা না জাস্ট রিড়ি করে দাদা, জাস্ট গাটা রিড়ি করে ওঠে। আপনি সারাটা জীবন যে জিনিসগুলো ভালোবাসলেন, টাকা পয়সা, জমি, কারখানা, সেগুলো অন্যকে দিলে তার ভাগ কমে যায়। কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস যার ভাগ অন্যকে দিলে বেড়ে যায়। আপনাকে দেখে আমার করুণা হয় দাদা। অপচয় করার মতো হৃদয়টুকু পর্যন্ত আপনার নেই। রোহিত, তুমি আমাকে ভুল বুঝো না রোহিত। না তো, আমি তোমাকে ভুল বুঝছি না তো। বরং এখন আমার চোখের সামনে সব পরিষ্কার, সব জলের মতন পরিষ্কার। কেন তুমি এতদিন চুপ করেছিলে? না রোহিত, তোমাকে আমি কি করে বোঝাবো বলো? এখানে পরিস্থিতি খুব খারাপ ছিল রোহিত। কতটা খারাপ ছিল? হ্যাঁ, মানুষের পরিস্থিতি কতটা খারাপ হলে তার কাছের মানুষকে আঘাত করে, তার কাছের মানুষের বিশ্বাস ভাঙে বলো তো? আরে তোমার মতন তো মুখে সোনার চামচ নিয়ে আমি জন্মাইনি।
তাই সারাটা জীবন আমাকে আমাকে অনেক খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, কিন্তু তোমার মতন এতটা খারাপ পরিস্থিতিতে আমি কোনোদিনও পড়িনি যাতে আমাকে কারো বিশ্বাস ভেঙে, তার আত্মসম্মান ভেঙে সেটাকে গুঁড়িয়ে দিতে হয়েছে। না রোহিত, তুমি বিশ্বাস করো, আমি তোমার বিশ্বাস ভাঙিনি রোহিত, আমি তোমার বিশ্বাস ভাঙিনি। আমি তো বাবার থেকে সরস্বতী, সরস্বতী, তোমাকে আর আমাকে কিছু বোঝাতে হবে না। আরে বিশ্বাস ভাঙা তো অনেক দূরের কথা, তুমি তো আজ অব্দি আমার উপরে বিশ্বাসই করে উঠতে পারো না। তুমি এটা বলতে পারলে রোহিত? আমি তোমাকে বিশ্বাস করি না। পৃথিবীতে এমন কেউ আছে যাকে তোমার থেকে বেশি বিশ্বাস করি আমি? বলতে পারলে রোহিত? না, করো না, কারণ যদি তুমি আমার উপরে বিশ্বাস করতে তাহলে এই কথাটা মনে মনে জানতে যে এই বাড়িটা যেই কিনুক না কেন, রোহিত সময় এলে ঠিক ফিরিয়ে নেবে নিজেদের বাড়ি। তুমি আমার ক্রাইসিস দেখোনি? আমার বোনকে বাঁচানোর জন্য যখন কোনো রাস্তা আমার কাছে ছিল না, তখন আমি কারো কাছে হাত পাতিনি। তখন তো বাবা, জেঠি, দাদু, কাকি সবাই আমাকে কিছু না কিছু দিতে চেয়েছিল। আমি চাইলে সেগুলো নিতে পারতাম, আমি তো নিইনি। আমি তো আমার বোনের জন্য এই বাড়ি ছাড়তেও রাজি ছিলাম। এসব কথা তুমি কেন বলছো আমাকে? আমি কি করে জানি না বুবলির জন্য তুমি কি কি করতে পারো? আমি তো সবটাই জানি রোহিত। কিন্তু তুমি আমার জন্য কি করতে পারো সরস্বতী? হ্যাঁ, তুমি তো আমার জন্য এই বাড়িটাও ছাড়তে পারলে না। কি ভেবেছিলে তুমি এই বাড়িটা চলে গেলে আমি তোমাকে রাস্তায় নিয়ে গিয়ে গাছতলায় দাঁড় করাবো? এত ভয় পেয়ে গেছিলে সরস্বতী? এই তোমার বিখ্যাত সরস্বতী প্রেমের নমুনা। বাবা, কি ব্যাপার যমুনা, হঠাৎ লাগেজ টাগেজ নিয়ে? আরে, কি ব্যাপার, হঠাৎ প্রণাম করছিস কেন? তুমি বলেছিলে না বাবা, আমি যদি কাউকে ভালোবেসে বিয়ে করি তাহলে তুমি আমার মুখ দেখবে না? কিন্তু তুমি আজ যা কাজ করেছো না, দুটো ভালোবাসার মানুষকে আলাদা করার জন্য, তারপর তোমার মুখ দেখার আমার আর কোনো ইচ্ছে নেই। আমি তো বাবা যমুনা। বাবা বলেই তো নিজে সরে যাচ্ছি। ছোটবেলায় হোঁচট খাওয়ার আগে তুমি আমাকে ধরে নিতে, যেন আমার ব্যথা না লাগে। তখন থেকে তোমাকে সুপারম্যান ভাবতাম বাবা। ছোটবেলায় যখন রান্নাবাটি খেলতাম তখন ভাবতাম আমার স্বামী যেন আমার বাবার মতন হয়। কিন্তু এখন সবচেয়ে বেশি কষ্ট তুমি আমায় দাও, আর আমার কষ্ট দেখে তোমার একটুও কষ্ট হয় না বাবা। যমুনা? যমুনা। ছোটবেলায় যখন এই নামটা ধরে তুমি আমায় ডাকতে না বাবা, আমি ছুটে চলে আসতাম যেখানে থাকতাম সেখান থেকে, আর এসে তোমার বুকে ঝাঁপিয়ে পড়তাম। কিন্তু আজ যখন তুমি এই নামটা ধরে ডাকো না, আমার ভয় হয় তোমায় দেখে, আমার ভয় করে তোমায় দেখে। আমি প্রার্থনা করি যেন পৃথিবীর কোনো বাবা তোমার মতো না হয়। তুমি থাকো তোমার ইগো নিয়ে, তোমার অহংকার নিয়ে। আমি চলে যাচ্ছি। তোমার এই গাড়ি, বাড়ি, টাকা, পয়সা, কোনো কিছুর মধ্যে এক বিন্দু ভালোবাসা নেই বাবা। আর এই ভালোবাসাহীন তোমার এই বানানো পৃথিবীতে আমার কোনো জায়গা নেই। যমুনা, যমুনা! না রোহিত, না, এর মধ্যে কোনোটাই নয়। আমি জানি আমি যা করেছি তাতে তুমি খুশি হবে না, আর সেই ভয়টাই আমি প্রথম থেকে পাচ্ছিলাম। আর সেই জন্যেই আমি পুরো ব্যাপারটা তোমার কাছ থেকে আড়াল করে রাখতে চেয়েছিলাম। যে মিথ্যে ক্ষতিকারক নয়, আর তাতে যদি কারণ ভালো হয়, আমি সেরকম একটা মিথ্যের আশ্রয় নিয়েছিলাম সবার মুখে হাসি ফোটানোর জন্য রোহিত। সেটা কি খুব বড় অন্যায় রোহিত? হ্যাঁ, যদি তাই হয় তাহলে তো আমি রাজি ছিলাম আজীবন সেই নিষ্পাপ মিথ্যেকে বই বেড়াতে। কিন্তু তুমি দেখো, তুমি আমাকে সেই ভুল বুঝলে।
ভুল বোঝার আর কি বাকি আছে তুমি আমাকে বলতে পারো? এখন আমি বুঝতে পারছি মদন বাবু কেন যেচে আমাকে 21 লাখ টাকা দিতে চেয়েছিল। সবটাই তোমার প্ল্যানিং ছিল। এমন একটা বিষয় দাঁড়াতো যে আমরা এই বাড়িটা রোজগার করে ছাড়িয়েছি। সেটা তো ভুল নয়। তুমি তো মদন বাবুর কেসটা সলভ করে দিয়েছো রোহিত। তাই সরস্বতী, তোমার মনে হয় মদন বাবুর কেস সলভ করার জন্য আমার 21 লাখ টাকা প্রাপ্য ছিল? তুমি কি আমাকে বোকা ভাবো সরস্বতী? না মানে সেটা না রোহিত। শোনো সরস্বতী, আমি কখনো কারোর করুণার পাত্র হয়ে বাঁচতে চাইনি, কিন্তু আজ অজান্তে আমি সেটাই হয়ে গেছি। সৌজন্যে তুমি, যাকে কিনা আমি ভালোবাসি। একটা কথা মনে রেখো সরস্বতী, আত্মসম্মান খুইয়ে মান বাড়ানো যায় না, ভালোবাসাও দেখানো যায় না। রোহিত রোহিত রোহিত